Anyone has the right to do politics. জুলাই গণঅভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং দেশে তার বিচারের প্রস্তুতি চলছে, সেই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এলো এক অভাবনীয় গ্রিন সিগন্যাল। তারেক রহমান সাফ জানিয়ে দিলেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। কিন্তু কেন হঠাৎ চিরশত্রুর জন্য এতটা দরদ উথলে উঠল বিএনপির? এটা কি শুধুই গণতন্ত্রের বলি, নাকি এর পেছনে আছে এক ভয়ঙ্কর সুন্দর রাজনৈতিক ফাঁদ? জামায়াতের ভোট ব্যাংক গড়িয়ে দিতে এবং আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক নিজের পকেটে পড়তে এটি কি তারেক রহমানের জীবনের সেরা মাস্টার স্ট্রোক? রাজনীতির দাবা বোর্ডে এমন চাল চেলেছেন তিনি, যেখানে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। গেল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান যে অবস্থান পরিষ্কার করেছেন তা জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতির জন্য এক বড় টার্নিং পয়েন্ট। জুম কলে দেওয়া এক সাক্ষাৎকারে তার কাছে সরাসরি জানতে চাওয়া হয়েছিল শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে। উত্তরে বিএনপি চেয়ারম্যান কোনো ব্যক্তিগত ক্ষোভ বা প্রতিহিংসার আশ্রয় নেননি, বরং তিনি পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের আদালতের উপর। তার বক্তব্য ছিল এমন, যদি মানুষ কাউকে গ্রহণ করে, যদি জনগণ তাদের স্বাগত জানায়, তবে যে কারোরই রাজনীতি করার অধিকার রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে একজন প্রতিহিংসা পরায়ণ নেতার খোলস থেকে বের করে এনে একজন পরিপক্ক রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, আগামীর বাংলাদেশ হবে আইনের শাসন ও জনমতের উপর নির্ভরশীল, কোনো একক ব্যক্তির ইচ্ছায় নয়। তবে তারেক রহমানের এই উদারতার পেছনে রয়েছে রাজনীতির এক গভীর অঙ্ক। মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায়, বর্তমানে বিএনপির সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। বিগত দেড় দশকে বিএনপি যখন মামলা আর হামলায় বিপর্যস্ত ছিল, জামায়াত তখন নীরবে নিজেদের সাংগঠনিক শক্তি গুছিয়ে নিয়েছে। বর্তমানে মাঠ দখলে জামায়াত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং বিএনপিকে ছাড়াই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে জামায়াতকে মোকাবেলা করতে এবং নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে বিএনপির প্রয়োজন একটি বিশাল ভোট ব্যাংক। আর ঠিক এখানেই কাজ করছে তারেক রহমানের সেই সফট গেম। আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের একটি বড় অংশ এখন নেতৃত্বহীন এবং হতাশ। শেখ হাসিনার দেশত্যাগের পর তারা এক ধরনের অস্তিত্ব সংকটে ভুগছেন। এই ভোটাররা ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী এবং জামায়াতে ইসলামীর উত্থানকে তারা ভয়ের চোখে দেখেনি। বিএনপি জানে, এই বিশাল জনগোষ্ঠীকে যদি আস্থায় নেওয়া যায়, তবে ধানের শীষের পাল্লা ভারী করা সম্ভব। বিভিন্ন জরিপ বলছে, আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত মন্তের ভালো হিসেবে বা নিজেদের নিরাপত্তা ও সেকুলার স্পেস ধরে রাখার স্বার্থে বিএনপির দিকেই ঝুঁকবে। তারেক রহমানের এই গ্রিন সিগন্যাল মূলত সেই সব ভোটারদের প্রতি এক ধরনের অভয়বাণী। তিনি বার্তা দিচ্ছেন, বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে না, বরং সহাবস্থানের সুযোগ থাকবে। এই প্রক্রিয়ার আরেকটি অংশ হিসেবে কিছুদিন আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যেসব আওয়ামী লীগ নেতাকর্মী সরাসরি অপরাধে জড়িত নন বা যারা ভালো আওয়ামী লীগের হিসেবে পরিচিত, তাদের জন্য কোনো ধরনের হয়রানি না করা হয়। দলের শীর্ষ দুই নেতার বক্তব্যের এই মিল প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। এর ফলাফলও মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে শুরু করেছে। বিগত দেড় বছরে মামলার খড়ক এবং আন্তর্জাতিক কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে তৃণমূল ও মধ্যম সারির অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিও কৌশলগত কারণে এদের সাদরে গ্রহণ করছে। এর মাধ্যমে দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া, এবং দ্বিতীয়ত, জামায়াত শিবিরের শক্তিশালী ক্যাডার ভিত্তির বিপরীতে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচন এবং সরকার গঠন নিয়েও তারেক রহমান অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছেন। সেখানে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। তার যুক্তি অত্যন্ত ধারালো। তিনি বলেছেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কিভাবে সরকার গঠন করতে পারি? যদি তাই করি, তবে সংসদে বিরোধী দল কে হবে? এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন, আগামী নির্বাচনে বিএনপি একাই সরকার গঠন করতে চায় এবং সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি কামনা করে। এটি জামায়াতের প্রতি একটি শক্ত বার্তাও বটে। বিএনপি আত্মবিশ্বাসী যে নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ২/৩ বেশি আসনে
তারা জয়লাভ করবে। বর্তমানে 292টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত এবং বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা লড়বেন। সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন তাদের থাকবে এবং এর জন্য জামায়াতের উপর নির্ভর করার কোনো প্রয়োজন তাদের নেই। জামায়াতকে জোটে না নেওয়ার সিদ্ধান্তটি বিএনপির ভাবমূর্তি পরিবর্তনের একটি বড় ধাপ। বিএনপি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের একটি মধ্যপন্থী উদার গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। উগ্র ডানপন্থী তকমা ঝেড়ে ফেলে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর এটি একটি মুখ্য উপায়। বিশেষ করে পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তখন প্রধান বিরোধী নেতার মুখে এমন সহনশীল এবং গণতান্ত্রিক বক্তব্য তার অবস্থানকে আরও শক্তিশালী করে। শুধুমাত্র অভ্যন্তরীণ রাজনীতি নয়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তারেক রহমান দেখিয়েছেন অত্যন্ত বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন স্পর্শকাতর বিষয়ে তিনি আবেগের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে এমন অংশীদারদের প্রয়োজন। তার মতে, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা জোটসই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখা হবে, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। অর্থাৎ ভারতের সঙ্গে অহেতুক বৈরিতা নয়, আবার চীনের দিকে অন্ধভাবে ঝুঁকে পড়াও নয়, বরং সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতির এক আধুনিক সংস্করণ তিনি তুলে ধরেছেন। এটি প্রমাণ করল বিএনপি এখন আর কোনো নির্দিষ্ট বলয়ের রাজনীতিতে সীমাবদ্ধ নেই। তারা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থকেই সবার আগে স্থান দিচ্ছে। তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য প্রসারের উপরেও তিনি বিশেষ জোর দিয়েছেন। তিনি জানেন, আগামী দিনের রাজনীতিতে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে, যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। তারেক রহমানের এই সাক্ষাৎকার এবং সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপগুলো গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায়, বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত একটি দল হিসেবে নিজেদের প্রমাণ করতে চাইছে। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়ে তার ইতিবাচক মন্তব্য আদতে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের আশ্বস্ত করার একটি বড় চাল, যাতে তারা জামায়াতের দিকে না ঝুঁকে বা নির্বাচন বর্জন না করে বিএনপির বাক্সে ভোট দেয়। জরিপে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং আওয়ামী লীগের ভোটারদের বিএনপির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা সব মিলিয়ে 2026 সালের নির্বাচনের মাঠ এখন বিএনপির অনুকূলে বলেই মনে হচ্ছে। তবে রাজনীতির মাঠ সবসময় পরিবর্তনশীল। জামায়াতের মাঠ দখলের তৎপরতা এবং তাদের নীরব ভোট ব্যাংক বিএনপির এই সমীকরণে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত।